পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট জ্যোতির পদার্থবিজ্ঞানী, একজন বাঙালি অ্যাস্ট্রোফিজিসিস্ট একবার আমাকে বলেছিলেন, ভারতের মানচিত্রের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে একটা রেখা টেনে কোমরের বেল্টের মতো দেশটাকে যদি উত্তর দক্ষিণে দুভাগে ভাগ করা যায়, তাহলে মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণা সংক্রান্ত প্রায় সমস্ত প্রতিষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার দক্ষিণে পড়বে। সত্যিই পড়ে। তার তিনটে কারণ আছে। একটা কারণ তো প্রতিরক্ষার দিক থেকে, এই ধরনের বিশেষ করে পরমাণু গবেষণা যেখানে হচ্ছে, স্পেস সংক্রান্ত গবেষণা যেখানে হচ্ছে, সেগুলো যত দূর সম্ভব আন্তর্জাতিক সীমানা, যেটা পেরিয়ে আমাদের শত্রুর আক্রমণের ভয় আছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ভয় আছে, যতদূর তার থেকে সম্ভব তার থেকে দূরে হওয়া দরকার। একটা ভৌগোলিক কারণ আছে, এগুলো যত দক্ষিণে হবে, বিশেষ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, উৎক্ষেপণের ক্ষেত্রে তত সুবিধা হবে, বিষুবরেখার যত কাছাকাছি হবে। আর একটা ভূতাত্ত্বিক কারণ আছে, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত, যেটাকে আগে গন্ডোয়ানা ল্যান্ড ছিল, সেটা অনেক বেশি স্থিতিশীল, সেখানে ভূমিকম্পের সম্ভাবনা অনেক কম। এগুলো তো গেল, মানুষের কোনো হাত নেই এগুলির উপর। কিন্তু আমি যদি এই মহাকাশ এবং পরমাণু গবেষণায় ভারতকে নেতৃত্ব কারা দিয়েছেন তাদের দিকে তাকাই, ধরো যাক ইসরোর চেয়ারম্যান। ইসরোর ইতিহাসে এখনো পর্যন্ত 8 জন চেয়ারম্যান হয়েছেন। প্রথম আমরা সকলেই জানি বিক্রম সারাভাই, তারপরে সব থেকে দীর্ঘ সময়ের চেয়ারম্যান সতীশ ধাওয়ান। সতীশ ধাওয়ান 1984 সাল পর্যন্ত ইসরোর চেয়ারম্যান ছিলেন। তারপরে ইসরোর 8 জন চেয়ারম্যান হয়েছেন। এটা প্রত্যেকে দক্ষিণ ভারতের, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, একজন আছেন অন্ধ্রপ্রদেশেরও। উত্তর ভারত থেকে কেউ নেই। সোমনাথ, যিনি সব থেকে বেশি পরিচিত চন্দ্রযানের দক্ষিণ মেরুতে অবতরণের সাফল্যের জন্য, তিনি সম্প্রতি অবসর নিয়েছেন। তারপর যিনি চেয়ারম্যান হয়েছেন ভি নারায়ণন, তিনি তামিলনাড়ুর মানুষ। আমরা যদি পরমাণু গবেষণা সংক্রান্ত কেন্দ্রগুলোর দিকে তাকাই, একটা বার্ক রয়েছে মুম্বাইতে, কলকাতায় রয়েছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ তামিলনাড়ুতে, রামন রিসার্চ সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, এটা হচ্ছে ইন্দোরে, আর হায়দ্রাবাদে রয়েছে অ্যাটমিক মিনারেলস ডেভেলপমেন্ট সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান। আমরা যদি স্পেস রিসার্চের দিকে তাকাই, ত্রিবান্দ্রমে হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার, আমরা সকলেই জানি। সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র, যেটা শ্রীহরিকোটা, যেখান থেকে আমাদের খুব বিজ্ঞাপিত, খুব প্রচারিত উৎক্ষেপণগুলো হয়, স্পেস স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এরপরে ইসরোর প্রপালশন সিস্টেম ল্যাবরেটরি রয়েছে মহেন্দ্রগিরি তামিলনাড়ুতে। লিকুইড প্রপালশন মানে জেট যেভাবে চলে আর কি, লিকুইড হাইড্রোজেন দিয়ে যেভাবে রকেট চালানো হয়, তার প্রযুক্তির যে কেন্দ্র, সেটা তো রয়েছে এখন তামিলনাড়ুর ত্রিবান্দ্রমে। একমাত্র আহমেদাবাদে রয়েছে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, যেটা এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নয়, এতে খুব বেশি যাকে বলে ব্রিক অ্যান্ড মর্টার টেকনোলজি আছে, অর্থাৎ মাটিতে গাড়া কোনো কিছু আছে। এইসব কথাগুলো মনে পড়ছে এই প্রসঙ্গে যে রাজনীতিতে ডিলিমিটেশন, লোকসভার আসন সংখ্যা নতুন করে বন্টন নিয়ে এখন খুব চর্চা চলছে, আমরা জানি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন, তারপর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উভয় বলেছেন যে ডিলিমিটেশনে যদি দক্ষিণের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে তারা মেনে নেবেন না। অন্যদিকে অমিত শাহ তামিলনাড়ুতে গিয়ে বলে এসেছেন যে দক্ষিণের কোনো রাজ্যের একটিও আসন কমবে না। এখন এর কথাটার মধ্যে একটা ফাঁদ আছে। একটি আসন, দক্ষিণের রাজ্যগুলোর আসন না কমিয়েও উত্তরের রাজ্যগুলির আসন সংখ্যা যদি বাড়ে, তাহলে দক্ষিণের আনুপাতিক যে প্রতিনিধিত্ব লোকসভাতে তা বিশেষভাবে খর্ব হবে। একই হিন্দি ভাষার আগ্রাসন, হিন্দুত্ববাদী রাজনীতির আগ্রাসন, এই নিয়ে
প্রধানত উত্তরের দল বিজেপির সঙ্গে দক্ষিণের রাজ্যগুলির বিরোধ, দক্ষিণের রাজনৈতিক দলগুলির বিরোধের কথা আমরা জানি। এই নতুন করে যে সম্ভাবনা ডিলিমিটেশন সংক্রান্ত, লোকসভার আসনের সীমানা নতুন করে নির্ধারণ করা, তাই সংক্রান্ত যে বিবাদ রয়েছে তার দিকে একটু নজর দেওয়া দরকার। এটা প্রায় 50 বছর ধরে স্থির হয়ে আছে। প্রথম যখন সংবিধান প্রণীত হয়েছিল তখন ঠিক হয়েছিল প্রত্যেকটা সেন্সাসের পরে, জনগণনার পরে 10 বছর পর পর এগুলো পুনর্বন্টন করা হবে। যেহেতু এটা 50 বছর বেশি সময় ধরে স্থির হয়ে আছে, 1975 সালে জরুরি অবস্থার সময় যে 42তম সংবিধান সংশোধনী, সেখান থেকে এটাকে স্থির করে রাখা আছে, সেহেতু এখন লোকসভায় রাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং মানে তাদের কটা লোকসভা আসন রয়েছে এবং তার রাজ্যের জনসংখ্যা কত, এর মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। বৈষম্যটা কিরকম? ধরো যাক, দক্ষিণের 3টি রাজ্যের উদাহরণ আমি দিচ্ছি, কেরালা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা। কেরালাতে প্রতি 18 লক্ষ পিছু, তেলেঙ্গানায় 22.5 লক্ষ পিছু এবং তামিলনাড়ুতে প্রায় 20 লক্ষ মানুষ পিছু একজন করে লোকসভার এমপি আছেন। রাজস্থানের ক্ষেত্রে সংখ্যাটা প্রায় 33 লক্ষ, উত্তরপ্রদেশে 30 লক্ষ, বিহারে 32 লক্ষ। যদি প্রতি 18 লক্ষ কি 20 লক্ষ জনসংখ্যা পিছু একজন করে এমপি থাকতে হয়, থাকাটা ঠিক বলে মনে করা হয়, তবে দক্ষিণে মোটামুটি ঠিক আছে, কিন্তু উত্তরে অনেক কম আছে। 2025 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, তাদের একটা টেকনিক্যাল কমিটি আছে অন প্রজেকশন অফ পপুলেশন। তাদের রিপোর্ট বলছে 2025 সালের জনসংখ্যা অনুযায়ী, যে তথ্য আমি দিলাম সেই অনুযায়ী, যদি লোকসভার আসন পুনর্বিন্যাস করতে হয়, তাহলে কোনো আসনের, কোনো রাজ্যের আসন যদি আমি না কমাই, ধরা যাক কেরালে সব থেকে কম বড় রাজ্যগুলোর মধ্যে ধরছি 18 লক্ষ, আরো ছোট রাজ্যগুলোর কথা আমি বাদ দিচ্ছি, মিজোরাম ইত্যাদির কথা বাদ দিচ্ছি, বড় রাজ্যের যদি কেরালা আসন সংখ্যা না কমাতে হয়, তাহলে অন্য রাজ্যগুলোর ক্ষেত্রে তা বাড়াতে হয়। বাড়ালে মোট লোকসভার আসন সংখ্যা গিয়ে দাঁড়ায় 790 মতো। এখন রয়েছে নির্বাচিত আসন 543টি, অর্থাৎ প্রায় 350-র বেশি আসন বাড়ছে এবং এই আসনগুলো প্রায় পুরোটাই বাড়ছে হচ্ছে উত্তর ভারতে। দক্ষিণের রাজ্যগুলি মিলিয়ে, মানে পন্ডিচেরিকে যদি যুক্ত করে ধরি, তাহলে তাদের রয়েছে মোট 130টি আসন। লোকসভায় তাদের 130টি আসন মোট রয়েছে, অর্থাৎ লোকসভার বর্তমান মোট আসন সংখ্যার প্রায় 25% মতো। 790 হয়ে গেলে সেটা হয়ে যাবে 19%। উত্তরের রাজ্যগুলোর, উত্তরপ্রদেশের আসন সংখ্যা এখন 80, সেটা বেড়ে হয়ে যাবে প্রায় 130 মতো। ফলে দক্ষিণের তুলনামূলক প্রতিনিধিত্ব লোকসভাতে কমে যাবে। দক্ষিণের রাজ্যগুলি এবং তাদের রাজনৈতিক দলগুলি এটাই ভয় পাচ্ছে যে 2026-এর পর যে জনগণনা হবে, মনে রাখা দরকার যে 2021-এ কোনো জনগণনা হয়নি কোভিডের কথা বলে, এবং কেন্দ্রীয় সরকার এটাকে নানাভাবে পিছিয়ে দিচ্ছে। মনে করা যেতে পারে যে 2026-এর অব্যবহিত পরেই জনগণনা হবে। তার ভিত্তিতে ডিলিমিটেশন হওয়ার কথা, লোকসভার আসনে পুনর্বিন্যাস হওয়ার কথা। সেক্ষেত্রে উত্তরের আধিপত্য লোকসভায় অনেক বেড়ে যাবে। দক্ষিণের ভয় এই জায়গাটাতেই। এই জন্য, যদিও বহু দূরে আছে ব্যাপারটা, এখন থেকেই তারা প্রতিবাদ করতে শুরু করেছে। এখন এই সমস্যার নিরসনের উপায় কি? একদিকে যেমন দক্ষিণের প্রতিনিধিত্ব কমে যাওয়া লোকসভাতে, বিশেষ করে দক্ষিণের সঙ্গে যখন ভাষাগত বিরোধ একটা রয়েছে, এবং সেই বিষয় বারবার করে, সেই প্রসঙ্গেই বর্তমানে বারবার করে এই ডিলিমিটেশনের কথাটা উঠে এসেছে। সেখানে বিরোধের নিষ্পত্তির উপায় কি?
রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশকে যদি যথাযথ প্রতিনিধিত্ব দিতে হয়, তাদের আসন সংখ্যা বাড়াতে হয়। তার মানে কিন্তু লোকসভাতে দক্ষিণকে অগ্রাহ্য করে, দক্ষিণকে উপেক্ষা করে উত্তর ভারত তার মতামত চাপিয়ে দিতে পারবে। সেটা আমাদের দেশের ফেডারেল ব্যবস্থার পক্ষে, আমাদের দেশের সাধারণভাবে সার্বিকভাবে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে ভালো হবে কি মন্দ হবে, এ প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন ভালো হবে না। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলি যখন এখনই এতে এত প্রবল আপত্তি জানাচ্ছে। আমরা জানি যে এই ত্রিভাষা সূত্র প্রয়োগ নিয়ে তামিলনাড়ুর সমগ্র শিক্ষা প্রকল্পের 2000 কোটি টাকার বেশি আটকে দেওয়া হয়েছে, যার জন্য তাদের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন প্রতিবাদ করেছেন, চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে, এবং এটা একটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন এটা রাজনীতি করা হচ্ছে। একটা বিরোধের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ভাষা নিয়ে তামিলনাড়ুর যে অভিমান, কিছুতেই তারা ত্রিভাষা সূত্র চালু করতে দেবে না, যেটা কিন্তু কেরালায় নেই, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও নেই, কর্ণাটকে কিছুটা আছে জায়গায় জায়গায়। সেই অভিমানকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার কি সরে আসবে, নাকি জেদাজেদি এমন পর্যায়ে যাবে যাতে আরো বড় সংঘাতের পথ খুলে যাবে? ইতিমধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের দেশে একটা বড় সমস্যা। ভাষাগত বিভাজন একটা নতুন সমস্যার দিক খুলে দেবে আমরা জানি না। তবে লোকসভার প্রতিনিধিত্ব যেরকম ভাবে বদলে যাওয়ার সম্ভাবনা, অমিত শাহ ঠিকই বলছেন দক্ষিণের আসন কমবে না, কিন্তু দক্ষিণ আনুপাতিক গুরুত্ব কমে যাবে, যেহেতু উত্তরের আসন বাড়বে। ফলে কার্যত তুলনায় দক্ষিণের গুরুত্ব কমেই গেল, আসন সংখ্যা না কমবে। এর প্রতিকারের একটা উপায় হতে পারত আমেরিকার মতো ব্যবস্থা, যেখানে সেনেট রয়েছে এবং তাদের দেশের প্রত্যেক প্রদেশ থেকে সিনেটে 2 জন করে প্রতিনিধি রয়েছে। আমাদের রাজ্যসভার গঠন সেরকম নয়, আমাদের রাজ্যসভার ক্ষমতাও লোকসভার তুলনায় কম। আমরা জানি যে ফিনান্স বিল রাজ্যসভাতে পাশ না করলেও চলে, মূল যেটা ট্যাক্সেশন প্রপোজাল, তা লোকসভা বা অর্থ সংক্রান্ত যে কোনো বিল লোকসভায় পাশ করার অধিকারী। আমাদের দেশের রাজ্যসভাকে তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী করতে হলে আমাদের আবার রাষ্ট্র ব্যবস্থা খোল নলচে বদলাতে হবে, সংবিধান বদলাতে হবে। উত্তরপ্রদেশেরও 2টি আসন, মিজোরামেরও 2টি আসন, রাজ্যসভায় এইরকম ব্যবস্থা বহু মানুষ মেনে নেবেন বলে মনে হয় না। সুতরাং এই সমস্যার কোনো সহজ নিষ্পত্তি নেই বলেই অতীতে বারবার এই ডিলিমিটেশন ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এখন কি হবে জানি না আমরা, কিন্তু একটা ভয়ঙ্কর নতুন অশান্তির সম্ভাবনা এখন থেকেই দেখা যাচ্ছে। দিগন্তে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের চিন্তাবিদরা, রাজনৈতিক নেতারা, তারা যদি এখন থেকে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে না করেন, মানুষকে সচেতন না করেন এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় তা না ভাবেন, তাহলে ভবিষ্যতে ওই দিগন্তের কালো মেঘ কিন্তু বিরাট ঘূর্ণিঝড় হয়ে দেশের উপর বয়ে যেতে পারে।